গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, ঘড়িতে সময় হচ্ছে এখন ওই সকাল 7:30 মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি, আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো সকালবেলা দেখো দুজনে হাঁটতে হাঁটতে চলে এসেছি ব্লাড টেস্ট করাতে। তো যেহেতু বাড়ির কাছেই তাই আর কি হাঁটতে হাঁটতেই এলাম। সকালবেলা একটু হাঁটাও হলো, আবার কাজটাও কমপ্লিট হয়ে গেল। তো সেই আগস্ট মাসে আমার ডাক্তার দেখিয়েছিলাম জানো তো। তো তারপরে ডাক্তার বলেছিলেন 1.5-2 মাস পরে আর একবার ব্লাডটা টেস্ট করিয়ে নিতে, আর রিপোর্টে যদি কম আসে ট্রাইগ্লিসারিডটা আর কি, তাহলে ওই 20 পাওয়ারের ওষুধটাকে কমিয়ে দিয়ে 10 পাওয়ারেরটা কন্টিনিউ করতে। কিন্তু সেই 2 মাস গড়াতে গড়াতে 6 মাসে পরিণত হয়ে গেল। তো এতদিন আর কি আবার আমার সময় হলো, তো এতদিনে ব্লাড টেস্টটা করিয়ে নিলাম। তো যেহেতু ব্লাড টেস্টের ব্যাপার, আর আমার হাজব্যান্ডেরও একটা টেস্ট ছিল আর কি, তো দুজনেই ওই জন্য এসেছিলাম। তো যাই হোক, আপাতত এখন বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসেই সকালবেলা টিফিনের চিন্তা, যেহেতু ব্লাড টেস্ট ছিল তাই সকালবেলা না খেয়ে যেতে হয়েছিল। আর এসেই দেখো কালকে রাত্রে ছোলার ডালটা গরম করে নিলাম আর করে নিয়েছি একটুখানি পরোটা। ব্যাস এই হলো সকালের টিফিন। আর ওদিকে ইলেকট্রিক কেটেলে জলটাও বসিয়ে দিলাম, কারণ ফ্লাস্কের জলগুলো সব ভরে রাখবো। আর এদিকে করে নিয়েছি চা। তো আমার হাজব্যান্ড কিন্তু টিফিন খেয়েই বেরিয়ে চলে গেছে, ও আর চা খাচ্ছে না। চা খাচ্ছে না বলতে দুধ চাটা খাচ্ছে না, কারণ হচ্ছে কদিন ধরে খুব অ্যাসিডিটি মানে গ্যাসের সমস্যায় ভুগছিল, পিঠে ব্যথা হচ্ছিল। তো তার জন্য আর কি এখন দুধ চাটা অফ করে দিয়েছে, তাই এখন লিকার চা খাচ্ছে। আর আমাদের এই যে 3 জনে মিলে কিছুতেই ছাড়তে পারছি না জানো তো। যেদিন খুব অ্যাসিডিটির সমস্যা হয় বা গ্যাসের কোনো প্রবলেম হয়, সেই 2-1 দিন আপাতত অফ রাখি, তারপর আবার সেই যে গড়াতে গড়াতে সেই দুধ চায় চলে আসি। এই যে কি স্বভাব কে জানে, দুধ চা না খেলে যেন এনার্জিই পায় না। আর চা খেয়েছি সেই ফিলিংসটাও হয় না। লিকার চায়ে কি বলতো, সেই যেন মনে হয় গরম জল খাচ্ছি। তো যাই হোক, এখন দেখো টিফিন খেয়ে আবার চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে। এই সারা দিন শুধু আমাদের এক চিন্তা, কি বলতো, কি খায়। মানে যে কি বিরক্তিকর, সারা দিন ধরে ভাবতে থাকি আজ কি রান্না হবে, সকালেরটা হয়ে গেলে দুপুরে কি হবে, দুপুরেরটা হয়ে গেলে রাত্রে কি হবে, এই এক চিন্তা। তো যাই হোক, আজকে ভাবছি কি বলতো, এই যে ডিম অমলেট করে আর কি ভেজে নিয়ে তরকারি বানাবো ফুলকপি আর আলু দিয়ে। তো এটাই ঝোল মতো করবো। আর কালকের সবজি কিছুটা আছে, মানে ওই পেঁয়াজকলি আলু পোস্তও আছে, আবার যে টক বানিয়েছিলাম সেই টকটাও আছে। তা সে দুটোই আছে, যেহেতু গরম করে নেব, আর বেশি কিছু ঝামেলা করছি না। তো ডিমটা প্রথমে কি বলতো ফাটিয়ে নিয়ে রেডি করে নুন দিয়ে ফেটিয়ে রেডি করে রাখলাম। আর ততক্ষণে আমার এই যে ইলেকট্রিক কেটেলের জলটাও গরম হয়ে গেছে, ফ্লাস্কে জলগুলো ভরে নিয়ে জায়গা মতো ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিলাম। এই জলগুলো যদি করে নিই তাহলে কি হয় বলো তো, কাজ যেন মনে হয় অনেকটা কমে গেল আর কি। যত গুছিয়ে কাজ করতে পারা যায় ততই শান্তি। তো যাই হোক, এদিকে দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছি, আর ফুলকপিটা মানে ততক্ষণে কেটে নিচ্ছি। যতক্ষণে কড়াইটা গরম হতে থাকবে ততক্ষণে আমার সবজিগুলো কাটা হয়ে যাবে। সবজি বলতে আলু আর ফুলকপি কাটবো, আর একটুখানি পেঁয়াজ কুচিয়ে নেবো, ব্যাস এই তো হয়ে গেল। আর আজকে কি বলতো, যেহেতু অনেকটা সকালে উঠেছি, হেঁটেও গেছি কিছুটা রাস্তা, অল্পই রাস্তা, তবু আর কি বলতো এখন আজকে ভেবে নিয়েছি তাড়াহুড়ো করে রান্নাটা আগে সেরে নেবো। তাই ঘরের কোনো কাজেই কিন্তু আমি এখন যাইনি, চলে এসেছি একদম ডাইরেক্ট রান্নাঘরে। তো রান্নাবান্নাটা সারা হয়ে গেলেই দেখবে ঘরের কাজ যেন মনে হয় অনেকটাই কমে গেছে। বিশেষ করে আমার মতো রান্নায় যাদের ভীতি আছে তাদের কথাই বলছি আর কি। তো দেখো আজকে কি বলতো, খুব সুন্দর কিন্তু রোদও উঠেছে জানো তো, মনটাও ভীষণ ভালো লাগছে। শীতটাও বেশ যায় এখন, মানে যা ঠান্ডা পড়েছিল আর একদমই ভালো লাগছিল না। শীতকাল মানেই দেখবে একটা আলসেমি কিন্তু শরীরের মধ্যে কাজ করে, আর শরীরে আলসেমি কাজ করে মন মানেই কিন্তু দেখবে মনও যেন কেমন বিষণ্ণ হয়ে যায়, মন খারাপ লাগে, মনে হয় আমার কোথাও কেউ নেই, একটা দুঃখী মানুষ, এরকম কিন্তু ফিলিংস হয়। তো দেখো ফুলকপি আমি বসিয়ে দিচ্ছি, কড়াইটাও গরম হয়ে গেছে আর তেলও দিয়ে নিয়েছিলাম। এখন ফুলকপিটা হালকা করে একটুখানি ভেজে নেব, তারপর আলুগুলো ভাজবো। আর এখনকার আলুগুলো নিয়ে এসছে কি বলবো তোমাদের, একদম বিরক্ত লেগে যাচ্ছে জানো। আলুর ঠিকভাবে সেই ঘষে দিয়েও খোসা ছাড়ছে না, আবার সেই কেটে খোসা ছাড়াতে হচ্ছে, অথচ কাঁচা ভাব, কিন্তু পুরো কাঁচা আলু। আর যখন বটিতে সোজাভাবে কাটতে যাচ্ছি তো সেই বেঁকে টেরে এদিক ওদিক হয়ে যাচ্ছে, কোনো সাইজই হচ্ছে না। আর যেমন কাটার সময় একটা করে ভাব। তো দেখবে এরকম এই কাঁচা আলু কিন্তু তেলে ভাজতেও কিন্তু অনেকটা টাইম লাগে, আর খেতেও খুব একটা ভালো লাগে বলে মনে হয় না। তো জানি না কবে এখন সেই
ভালো বাজারে আলু আসবে না আমার হাজব্যান্ডই এরকম দেখে শুনে নিয়ে আসে ভগবান জানে। ওই জন্যে মাঝে মধ্যে কী বলো তো, এই বাজার করা নিয়েই না হাজব্যান্ডের সাথে ঝামেলা লেগে যায় জানো তো। মনের মতো পছন্দ হয় না। আবার নিজে গিয়ে যে বাজার করব সেটাও আবার যেতে পারি না, মানে বিরক্ত লাগে, গিয়ে বাবা বাইরে গিয়ে বাজার করছে। তো এই হচ্ছে পরিস্থিতি সংসারে। কি বলতো, সেই সুখে থেকেও শান্তি নেই, আবার শান্তিতে থেকেও আর কি সুখ নেই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, দেখো ফুলকপিগুলো কিন্তু খুব কচি জানো তো। আর আমার হাজব্যান্ড যখন ফুলকপিটা নিয়ে এসছে, অনেকটা বড় সাইজের ফুলকপি ছিল। তা আমাকে জিজ্ঞেস করছে এই ফুলকপিটার কত দাম নিয়েছে বলো তো। তো আমি আন্দাজেই কিন্তু বলছি, কত আর নেবে, 15 টাকা। তো সে তো শুনে অবাক, যে একদম মানে পুরোই ঠিকঠাক সঠিক আন্দাজ করেছি। বলছে হ্যাঁ, এত বড় ফুলকপিটা আবার 15 টাকায় দেয়? তা বলছি তুমি তো বললে যে কত নিয়েছে বলো। তা আমিও তো বললাম, তাহলে আমি সঠিক বলেছি কি না সেটা বলো। তো আন্দাজটা এমন ঢিল ছুঁড়েছি, একদম গিয়ে পারফেক্ট মানে সঠিক জায়গায় লেগে গেছে। তো 15 টাকায় নিয়েছিল জানো তো এত বড় ফুলকপি। তো সে ভেবেছিল কি বলো তো, 15 টাকায় এত বড় ফুলকপি এনে খুব বোধহয় বাহাদুরির কাজ করেছে। তো যাই হোক, আমার আন্দাজের কাছে সেই বাহাদুরিটা আর কি বেশি কার্যকরী হয়নি। তো যাই হোক, দেখো এখন ওদিকে ফুলকপিটা একটুখানি নুন দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দিলাম, যাতে করে কি বলতো ফুলকপির মধ্যে যেটুকু যা জল আছে সেগুলো বেরিয়ে যাবে। আর এদিকে ডিমটা ভেজে নিলাম। আর ডিমটা ভেজে নিয়ে কি বলতো টুকরো টুকরো করে রেখে দিলাম। তোমরা এই ডিম ভেজে একদিন তরকারি করবে, দেখবে খেতে ভীষণই ভালো লাগে। গোটা ডিম মানে করলেও ভালো লাগে, কিন্তু এই ভাজা করে বিশেষ করে আমাদের আবার বেশিই পছন্দ হয়। কারণ ডিম ভেজে যদি তরকারির মধ্যে দেওয়া হয় না, যে সেন্টটা হয় সেটা কিন্তু খেতে কি বলতো স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়, তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো ওই জন্য সবসময় দেখবে একঘেয়েমি কাটাতে একটু অদল বদল করে রান্নাই করতে বেশ ভালোই লাগে আর কি। তো যাই হোক, এখানে দেখো আলুগুলো এখন কেটে নিয়েছি, আর তেলের মধ্যে একটুখানি গোটা জিরে ফোড়নে দিয়েছিলাম। আর এই যে কাঁচা কাঁচা আলু বলছিলাম তোমাদের, বলছি না আলুগুলো কাটতে যখন যায় না, মানে সে বেঁকে টেরে যাচ্ছে জানো। তো যাই হোক, আলুটা অনেকক্ষণই কিন্তু ভেজেছি, ভিডিওতে দেখে মনে হচ্ছে একটুখানি ভেজেছি। তো যাই হোক, অনেকক্ষণ ভাজার পর যখন দেখছি একটু রং ধরে এসছে, তখন এই যে মানে কুচানো পেঁয়াজগুলো দিয়ে নিলাম। আর দিয়ে নিচ্ছি এই যে কাঁচা লঙ্কা। আর এই কাঁচিটা কি বলতো, আমি সেদিন কিনে নিয়ে এসেছি, মানে কাঁচিটার এত ধার মানুষের গলাও কাটা হয়ে যাবে এরকম ব্যাপার। তো রান্নাঘরের একটা ছোট কাঁচি ছিল, সেটা কি করে বলতো আমার মেয়েরা সব সময় ওই কাঁচিটাকে নিয়ে টানাটানি করে। মানে কোনো কিছু কাগজ কাটতে বলো বা কিছু কাটতে বলো, যদিও কিন্তু ওদের বুকশেল্পের মধ্যেও দুটো কাঁচি রাখা থাকে, কিন্তু ওদের আবার ওই রান্নাঘরের কাঁচিখানাই বেশি পছন্দ। তো ওই জন্য পুরনো যে কাঁচিটা রান্নাঘরে ছিল সেটা মেয়েদের দান করে দিয়েছি, আর নতুন একখানা কাঁচি নিয়ে এসেছি, সেটা রান্নাঘরে রেখেছি। আর একদম ধমকে বলেও দিয়েছি যে এই কাঁচিটা নিয়ে আর একদম টানাটানি করবি না, কারণ রান্নাঘরে যখন কিছু কাটতে যায় তখন কাজের সময় কিন্তু খুঁজে পাওয়া যায় না জানো তো। তো যাই হোক, এখানে দেখো আমি মশলাগুলো কষাতে দিয়েছি। মশলায় ওই রসুনের পেস্ট দিয়েছি, আদার পেস্ট দিয়েছি, আর সামান্য ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার জন্যই কিন্তু দেখো তরকারির কালারটা কিন্তু পুরো লাল লাল হয়েছে। আর সত্যি কথা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তরকারির কালারই কিন্তু চেঞ্জ হয়ে যায়, বেশ ভালো লাগে। তো যেহেতু ফুলকপি আলু মশলাদার খাবার একটা, তো ওই জন্যই ভাবলাম একটু বেশ লাল লাল করে ঝোল বানাবো। তো দেখো এখানে আমি এখন মশলাটা কষাতে দিয়ে আবার টুকিটাকি যেটুকু যা ছড়িয়ে ছিটিয়ে রেখেছি সেগুলোই গুছিয়ে রাখছি। রান্না করার সময় কিন্তু খুব একটা সেই গুছিয়ে কিন্তু করা হয় না, দেখবে মশলা টশলা দেওয়ার সময় একটু এদিক ওদিক হয়েই যায়। তো হালকা গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি, আর এদিকে যেটুকু যা গোছগাছ করার সেটা করে নিলাম। এখন আবার দেখো মানে কেটেলের মধ্যে গরম জল দিয়ে রান্নাটা করছি। সবজির মধ্যে কি বলতো, যদি গরম জল দিয়ে রান্না করা হয় তার স্বাদও কিন্তু অনেকটা ভালো হয়। মানে কাঁচা জলটা দিলে যে যেমন স্বাদ হয়, তার থেকে কিন্তু গরম জল তরকারির মধ্যে দিলে স্বাদটাও ভালো হয় এবং তরকারিটা তাড়াতাড়ি হয়েও যায়, কারণ সেদ্ধ হতে টাইমটা কম লাগে, এটাই স্বাভাবিক আর কি। তো যাই হোক, ওদিকে দেখো তরকারিটা বসিয়ে দিয়ে চলে এসেছি এই যে এই বেডরুমটায়। তো টুকিটাকি যেখানে যা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সেগুলোই এখন জায়গা মতো গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের বললাম না, আজকে বিছানাপত্র কোনো কিছুই তুলিনি, আগেই রান্নাঘরের দিকে গিয়ে রান্নাঘরের কাজকর্মটা সেরে তারপর এদিকে এসেছি। যেদিন যেমন হয় সেদিন তেমনই কিন্তু আমি কাজকর্ম করি। এই নয় যে বিছানাটা তুলেই রান্নায় যেতে হবে বা রান্নাটা করেই এসে বিছানা তুলবো, এরকম না। মনের উপর এগুলো ডিপেন্ড করে, যেদিন যা মনে হয় সেদিন তাই করি। আমার এই সংসার আমার মতো করেই করি, কোনো কিছুই কি বলতো চাপ নিই না।
তো এইভাবে রিল্যাক্স হয়ে আর কি মানে কাজবাজ করতে থাকি। তো ওদিকে তরকারিটা যতক্ষণ হতে থাকছে ততক্ষণ ভাবলাম চলো বিছানাগুলো তুলে রাখি। আবার মাঝে মধ্যে কি হয়, রান্নাবান্না চাপিয়ে দিয়েও এসে মেয়েদের সাথে বসে বসে গল্পগুজব করতে থাকি। তো এই হলো আর কি প্রতিদিনের কাজকর্ম, তোমাদের সাথে রোজই শেয়ার করি, সেটুকুই আবার বকবক করে বলতেই থাকছি। তোমরাও তোমাদের কাজকর্মগুলো যেদিন যেমন হবে সেভাবেই করবে, তাহলে কি হবে বলো তো, কোনো মনের উপর চাপ পড়বে না, এটা করতে হবে ওটা করতে হবে, এই ব্যাপারগুলো থাকবে না। আর এদিকে দেখো জানালাটাও লাগিয়ে দিলাম, কারণ হচ্ছে এখন বেশ একটু কেমন ভালোই একটু রোদ রোদ লাগছে জানো তো। তো ওই জন্য আর কি ঠান্ডাটা চলে যাওয়ার পর থেকে দেখবে মানে রোদ হলেই বেলার দিকে কিন্তু সব জানালাপত্র আমি লাগিয়েই দিই। তোমরা দেখে বুঝতেই পারছো যে আজকে কিন্তু বেশ ভালোই রোদ উঠেছে। দেখবে এই শীত যাওয়ার সময়টা আর শীত পড়ার যে সময়টা, সেই সময়টা না আমার খুব পছন্দের একটা সময়। আশা করছি সবারই তাই। কারণ কি বলতো, খুব যে ঠান্ডাটাও ভালো লাগে না, আবার খুব গরমও ভালো লাগে না। তো সব সময় যদি এরকম ওয়েদার থাকতো তাহলে কি ভালোই না হতো, তাই না? আর ওদিকে দেখেছো আমার ব্যালকনি, ওই যে সেদিন গ্রিল লাগাতে গিয়ে না ওই জায়গাটা প্লাস্টারটাকে পুরো ছাড়িয়ে ফেলেছে জানো তো। আবার ওই মিস্ত্রি ডেকে ওটাকে ঠিক করাতে হবে। তো পরে করলে কোনো কাজ আর কি, হওয়া কাজ যদি আবার পরে করা হয় তাহলে কিন্তু দেখবে একটু আধটু ফল্ট কিন্তু হয়েই যায়। তো মিস্ত্রিগুলো সাবধানেই খুলছিল, পুরো গ্রিলটা তো আগে খুলতে হয়েছিল, তারপর আর কি ওটা মানে সেই কত কি মেশিন নিয়ে এসেছিলো যদি তোমাদের দেখাতে পারতাম। তো প্রথমে আর কি গ্রিলটা, ও অত বড় গ্রিলটা ধরো পুরোটা খুলে রেখেছে, তারপর ওই খুলতে খুলতে গিয়েই ওখানটা ভেঙে ফেলেছে। কি আর করা যাবে, সেই অত বড় কাজটা হয়েছে আর কি, শখটা পূরণ হয়েছে এই অনেক আর কি। তো কিছু বলতেও পারিনি, ওরা সাবধানে কাজ করতে গেলেও বা যদি একটু ভেঙে চুরে যায় কী বা আর করা যাবে। এখন আবার অন্য একটা রাজমিস্ত্রি ডেকে নিয়ে এসে সেখানটায় প্লাস্টার করিয়ে আবার ঠিক করাতে হবে। কি বলো তো, একটুখানি খুঁত হয়ে গেল এই আর কি। তো যাই হোক, আবার দেখো চলে এসেছি এই ঘরে। ও ততক্ষণে দেখো আমার সবজিটাও কিন্তু হয়ে গেছিলো। মাঝপথে আবার ডিমের অমলেটটা কি বলো তো ওই মানে তরকারির মধ্যেও দিয়ে নিয়ে ফুটিয়ে নিয়েই ঢেলে নিয়ে চলে এসেছি। আবার সবজিপাতিগুলো গরম করে নেব কালকের যেটা, ব্যাস তাহলেই রান্নাবান্না কমপ্লিট। আর ওদিকে আবার ভাতও বসিয়ে দিয়ে এসেছি। তো চলে এসেছি এখন এই ঘরে, আর বড় মেয়েকে পাঠিয়েছি স্নান করতে। তো এখন তার এই খাটখানাই হয়েছে আস্তানা আর কি, যতদিন না পরীক্ষাটা হচ্ছে ততদিন শান্তি নেই জানো তো। সত্যি বলতে কি, পরীক্ষাটা হয়ে গেলে যেন শান্তি পায়, আর একদমই ভালো লাগছে না। তো ওদিকে আমার রান্নাঘরের কাজবাজও কিন্তু সমস্ত কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণ আবার বসে বসে মেয়েদের সাথে গল্পগুজবও করেছি। আবার আজকে আরও একটা এক্সট্রা কাজ করেছি, কি বলো তো, ফাইলগুলো বের করেছিলাম জানো তো। অনেক সময় হয় দেখবে যত পুরনো কাগজপত্র সব ফাইলের মধ্যে জমা থাকে, তো মাঝে মধ্যে কী করি সেগুলোকে বের করে আবার একটু শর্টিং করতে হয়। তো পুরনো কাগজপত্র কিছু আবার বাদ দিলাম আর কি। তো সেটা করতে করতে একটুখানি আবার লেটও হয়ে গেল। তো এখন ওই 1টা কি 1:30টা মতো বাজে। তো ঘর দুয়ার মোছামুছি আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে সমস্তটাই। এখন এই যে পা মোছাগুলো জায়গা মতো সব পেতে নিচ্ছি। এখন চলে যাব স্নানে, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধেবেলা। তো এই যে আমি আর আমার বড় মেয়ে চলে এসেছি, এখানে একটা আমাদের মন্দির আছে, শ্যামের মন্দির, সেখানে যদিও মেন যে মন্দির সেখানে কিন্তু ছবি তোলা বারণ, তাই তোমাদের সেটা শেয়ার করতে পারিনি। তো এটা হচ্ছে ওই যে মন্দির ঢোকার আগেই আর কি মদনমোহনের মন্দির আর কি। তো সেখানে আমি আর বড় মেয়ে চলে এসেছি। তো মন্দির আসলে দেখবে মন যেন শান্তিতে ভরেই যায়। তো 2-3 দিন ধরেই ভাবছিলাম কি বলতো, যে একটুখানি মন্দির যাব মন্দির যাব। তো যদিও এই ফার্স্ট টাইম আমি কিন্তু এই শ্যামের মন্দিরে আসলাম, আর এসেই মানে আজকে মনটা এত ভালো হয়ে গেছে। যদিও বড় মেয়ে আমাকে টানতে টানতেই নিয়ে এলো আর কি, আসবো আসবো না করতে করতে অবশেষে এলাম। মানে সেই বলে না ঠাকুর টেনেছে তাই আর কি এসছি। তো এখানে এসে কি বলতো আজকে আরতি দেখতে পেয়েছি জানো তো। তো আরতিও দেখলাম, ভোগ খেলাম, মামে অনেকক্ষণ ধরেই বসেছিলাম। তো মন্দির আসলেই দেখবে মন একদম শান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। তো যাই হোক, চলো এখন বাড়ি ফেরার পথে। আমার ভিডিও দেখতে দেখতে তোমরা যারা এই অবধি চলে এসেছো, তাদের যদি কিছু ভিডিওটির ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিও, কারণ তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে পরবর্তীতে ভিডিও বানাতে কিন্তু অনেকখানি মোটিভেট করে।
আজকের মতো এখানেই বিদায় নিলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সকলেই খুব ভালো থাকো আর শান্তিতে থাকো। তো দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।